প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসএলএসটি 3 প্রিপারেশন কিভাবে নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত স্ট্র্যাটেজিসগুলো নিয়ে আলোচনা করছি। এটা আমাদের এসএলএসটি 3 ফার্স্ট ক্লাস। আমাদের এই এসএলএসটি 3 এরপরে বিভিন্ন ক্লাসগুলো স্টার্ট হবে। তো এখন এই এসএলএসটি 3 যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তারা কি করে প্রিপারেশন নেবে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা। তো এই এসএলএসটি 3 প্রিপারেশন নিতে গিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। প্রশ্নগুলো চলো একটু দেখে নিই। তোমাদের মনে যেগুলো প্রশ্ন জাগছে এখন, বা তোমরা যে বিভিন্ন প্রশ্নগুলো করছো, একটা হচ্ছে দেখো, এক্সাম প্যাটার্ন কি একই থাকবে? অর্থাৎ এক্সাম প্যাটার্নটা আমরা যেটা দেখেছি যে 60 নম্বরের একটা পরীক্ষা হতো, 60 নম্বরের পরীক্ষার মধ্যে আমাদের 60টা এমসিকিউ থাকতো, তারপরে একাডেমিক স্কোর বা এই ইন্টারভিউ স্কোর, এগুলো সব মিলে আমরা যেটা জানি সেই রকম একটা প্যাটার্ন ছিল। এবার এই সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি উঠতে শুরু করেছে যে এই এক্সাম প্যাটার্নটা যেটা ছিল সেটা কি একই থাকবে? তো এটা স্বাভাবিক একটা প্রশ্ন যে এক্সাম প্যাটার্নটা একই থাকবে বা বদল হবে, এরকম একটা আমাদের মনে চিন্তা আসবে। বিশেষ করে এটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে প্রশ্ন কিছুটা চেঞ্জেস আসবে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি যদি নাও বলা হয়ে থাকে কিন্তু একটা চেঞ্জের একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা জিনিস জুড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিলেবাস কি একই থাকবে? এটা স্বাভাবিক প্রশ্ন। এক্সাম প্যাটার্নের সঙ্গে সঙ্গেই আমাদের এই প্রশ্নটা উঠে আসে। সিলেবাসটা যদি একই থাকে তাহলে তো ভালো, যদি একই না থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা যে এই সিলেবাসটা নিয়ে পড়ছি বা পড়ব, তাহলে সেই পড়াগুলো কিন্তু আমাদের বৃথা চলে যাবে। তাহলে এই সমস্যাটা কি করে সমাধান হবে, বা আমরা কি আদৌ এগোবো এই সিলেবাস নিয়ে, না এভাবেই থাকবে, আমরা অন্য কিছু পড়ব? তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে, যদি এই দুটোর আমাদের বদল হয়েও যায়, এক্সাম প্যাটার্নটা বদল হয়ে গেল, অন্যরকম একটা এক্সাম প্যাটার্ন হলো, আচ্ছা সেখানে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? বা সিলেবাসটা আমাদের বদল হলো, সেক্ষেত্রে আমাদের এখন স্ট্র্যাটেজিটা কি হবে, অর্থাৎ কিভাবে আমরা সেটা পড়তে পারি? তো চলো একটু আলোচনা করা যাক আজকে এই ব্যাপারটা নিয়ে। এসএলএসটি 3 এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক। যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক, যারা প্রিপারেশন নিতে প্রস্তুত, তারা এই প্রশ্নগুলো ফেস করছই। তো আমাদের দেখো, তাহলে আমরা উত্তরটা কি বলা যেতে পারে যে এই এক্সাম প্যাটার্নটা নিয়ে, দেখো প্যাটার্ন নিয়ে কিন্তু এখনই কোনো কিছু বলা সম্ভব নয়। এটা কিন্তু প্যাটার্ন নিয়ে একদমই আমরা এখন কিছু কেউই বলতে পারবে না। কেন? এটা একটা প্রসিডিওর মেনটেন করে কমিশন কিন্তু এই প্যাটার্নটা ঠিক করে। অর্থাৎ যখনই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল তখন এক একটা গভর্নমেন্টের কিন্তু এই প্রসিজারটা কিন্তু এক এক রকম হয়। অর্থাৎ পরীক্ষাটা কি করে নিবে, পরীক্ষার সেন্ট্রাল ধাঁচে নেবে, না নতুন করে একটা প্রসিজার মেনটেন করে তৈরি হবে, বা 100 নম্বরের পরীক্ষা নেবে, না 200 নম্বরের পরীক্ষা নেবে, না 300 নম্বরের পরীক্ষা নেবে, এগুলো অনেক প্রশ্ন কিন্তু অ্যারাইজ করে যাচ্ছে। তো এই প্রশ্নর উত্তরগুলো এখন কিন্তু বলা সম্ভব নয়। সেটা নির্ধারিত হবে, তারপর সেটা প্রকাশ করবে গ্যাজেটে, তারপর কিন্তু সেটা বলা সম্ভব যে এক্সাম প্যাটার্নটা কি করে হবে। তো এটা নিয়ে যেহেতু এখন কিছু বলা সম্ভব নয়, আমরা এখন আগ বাড়িয়ে কিছু বলবো না। তবে এটা অবশ্যই বলা যেতে পারে যে এক্সাম প্যাটার্নের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আসছেই। আচ্ছা, এবার আর একটা দেখো, অটোমেটিক্যালি যে প্রশ্নটা আমাদের অ্যারাইজও করে যায়, সেটা হচ্ছে সিলেবাস কি একই থাকবে? আচ্ছা দেখো, সিলেবাসটা কি একই থাকবে কি থাকবে না এটাও এখন বলা সম্ভব নয়। এটাও কমিশন যখনই এই এক্সাম প্যাটার্নটা ঠিক করবে তখন সেই সিলেবাস নিয়েও কিন্তু তখনই একটা মতামত নেয়, এবং সেই হিসাবে মতামত নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে যে এই সিলেবাসটা এখানে থাকবে, না সিলেবাসটার মধ্যে চেঞ্জেস আসবে, না সিলেবাসটা একদম পরিবর্তন করবে, অর্থাৎ মাইনর চেঞ্জেস আসবে না একদম পরিবর্তন হবে। তো এরকম প্রশ্ন কিন্তু এখনই উত্তর দেওয়া সম্ভব নয়। তোমরা অনেকেই জানতে চাচ্ছ, কিন্তু এটা ঠিক নয়। যারা যদি সে সম্পর্কে কিছু কেউ বলেও থাকে সেটা কিন্তু আন্দাজে বলা। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর এখন আদৌ বলা সম্ভব নয়, বা কেউ দিতেও পারবে না। কিন্তু একটা অনুমান করা যেতে পারে। কিসের ভিত্তিতে অনুমানটা হতে পারে? অনুমানটা হতে পারে হচ্ছে বিভিন্ন পার্সপেক্টিভের পরিবর্তে, যেগুলো আমরা কিছুটা অনুমান করি, কিছুটা অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান করা হয়, সেই অনুমানগুলোর ভিত্তিতে এটুকু বলা যেতে পারে যে সিলেবাসের মধ্যে কিন্তু বদল কিছু আসবে বলে মনেই হচ্ছে। এটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় যে সেই অনুমানটা কিসের ভিত্তিতে বললেন, তো এটা সম্ভব নয়। কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে সিলেবাসের মধ্যে কিছু বদল আসবে, এবং এই আশাটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে, এই রাজনৈতিক বদলের পরিপ্রেক্ষিতে, সরকার বদলের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে। আচ্ছা, এবার তাহলে আমাদের এখন একটা বড় প্রশ্ন অ্যারাইজ করে যাচ্ছে। বড় প্রশ্নটা হচ্ছে যে প্যাটার্ন ঠিক নেই, আচ্ছা সিলেবাস ঠিক নেই, তাহলে প্রিপারেশন কিভাবে নেব, আমাদের স্ট্র্যাটেজি বা কি হবে, এটা একটা প্রশ্ন হচ্ছে। তাহলে আমাদের যদি প্যাটার্নটা ঠিক থাকতো তাহলেও বুঝতে পারতাম যে প্যাটার্নটা এইভাবে, এই এত নম্বরের পরীক্ষা হবে, 60 নম্বরের পরীক্ষা হবে বা 100 নম্বরের পরীক্ষা হবে বা টেট আগে হবে, তারপরে সাবজেক্ট হবে, এগুলো আমাদের কিন্তু কোনো কিছুই ঠিক নেই এখনো। সুতরাং এটা সম্পর্কেও জানতে পারছি না এবং সিলেবাস সম্পর্কেও জানতে পারছি না, তাহলে প্রিপারেশন আমরা কিভাবে নেব? দেখো, এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতি থেকে আমরা এটুকু বলতে পারি যে কিছুটা চেঞ্জেস আসছে, কিন্তু কি চেঞ্জেস আসছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে আমরা কি করব এখন? এখন এই পরিস্থিতিতে আমরা যেটা পুরনো সিলেবাস আছে, আমরা আমাদের স্বার্থে এই পুরনো সিলেবাসটাই কিন্তু আমরা একটু করে পড়ে যাব। কেন? দেখো, পুরনো সিলেবাস পড়ার সঙ্গে মানে পড়তে বলার পিছনে কারণটা হচ্ছে এটাই যে যদি পুরনো সিলেবাসটা না পড়ো তাহলে কিন্তু, বা যদি এই একদমই নিজেকে পড়া থেকে এই ডিটাচড রেখে দাও, তাহলে কিন্তু কি দাঁড়াবে, সেই নতুন সিলেবাস আসার সঙ্গে সঙ্গে সেই জায়গাটাতে শিফট করাটা অসুবিধা হয়ে যাবে। তাই এখন যেটা করা উচিত সেটা হচ্ছে পুরনো সিলেবাসের কিছু কিছু জায়গা করা উচিত, সেটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত, বা যদি অন্য কোনো এক্সামের কোনো প্রিপারেশন থাকে সেটা তো অবশ্যই করা উচিত। কিন্তু যারা এসএলএসটি নিয়ে থাকতে চাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এখন এই পুরনো সিলেবাসটাই কিছুটা পড়া উচিত। এইবার আরেকটা প্রশ্ন, মানে আমাদের আরেকটা জিনিস বলা ভালো স্ট্র্যাটেজির ক্ষেত্রে, যে সিলেবাস যখন বদল হয় তখন সিলেবাস বদল হলেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে সিলেবাসের কিন্তু গোটাটা বদল হওয়ার সম্ভাবনাটা যে সব সময় থাকে তা নয়, অনেক সময় গোটাটাই চেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে 20 থেকে 30% একটা সিলেবাস চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। অর্থাৎ তুমি যে জিনিসগুলো পড়ছো সেই জিনিসগুলো যে সব বদল হয়ে যাচ্ছে, সব কিছু যে একদম এলোমেলো হয়ে যাবে, আবার নতুন করে সব কিছু পড়তে হবে, এরকম ব্যাপারটা না। দেখা গেল ওই সিলেবাসটার মধ্যে কিছু জিনিস আছে পুরনো এবং নতুন 20 থেকে 30% নতুন আছে, তখন কিন্তু তুমি সেই 20 থেকে 30% নতুন জিনিসগুলো তোমাকে ওই 20 থেকে 30% আগের যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে নতুন 20-30% নতুন করে পড়ে রেডি করে নিলে, তাহলে এই 20 বা 30% যে সম্ভাবনাটা বদল হওয়ার, সেই বদল জায়গাটাকে কিন্তু ইজিলি কভার করা যাবে। এবং আরেকটা আমরা স্ট্র্যাটেজি নিতে পারি যে কমন টপিকগুলো কিন্তু কিছু থাকে। আমরা কমন টপিক বলতে কিন্তু যে 9-10-এর সঙ্গে 11-12-এর এই কমন টপিক বলছি না। কমন টপিক বলতে আমরা যেটাকে বোঝাতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে, দেখো, কমন টপিক হচ্ছে যে এমন কিছু টপিক আছে যে জিনিসগুলো আমরা কিন্তু ওই মানে পড়ে রাখা ভালো। এবার কিছু কিছু তোমরা পড়ার সময় নিশ্চয়ই কিছু কিছু আন্দাজ করে নাও যে এই কবিতাটা এতটা ভালো না, এই কবিতাটা চেঞ্জেস হতেও পারে, সেটা আগাম বলা সম্ভব নয়। যখন প্রিপারেশন নেবে তখন কিন্তু আগে থেকে যে জায়গাটা করবে সেটা হচ্ছে নিজেকে বেছে নিতে হবে যে হ্যাঁ, এটা সিলেবাসের মধ্যে থাকতে পারে, তো আমি এইটা নিয়ে একটু এগিয়ে নিই, বা এটা একটু বড় আছে এটাকে এগিয়ে নেই, এটাকে কভার করা আমার অসুবিধা হবে ভবিষ্যতে, এটাকে একটু এগিয়ে নেই। তো এরকম করে কিছু কিছু জায়গা যেটা মনে হবে যে এই জায়গাগুলো আসতে পারে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর মধ্যে যে একই রকম সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো থেকে কিছু আমাদের টপিকগুলো নেওয়া হয়। আমি যেমন ইংলিশের ক্ষেত্রেই বলছি, যেমন আমরা ওড টু দ্য নাইট অ্যাঙ্গেল, তারপর ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এইগুলো ছাড়া কিন্তু ইংরেজি লিটারেচারটা কিন্তু ভাবতে পারি না। সুতরাং এই টপিকগুলো যে চেঞ্জ হবে সেগুলোর সম্ভাবনাটা কিন্তু অনেকটা কম। এই জায়গাগুলোকে কিন্তু আমরা কমন টপিক বলার চেষ্টা করছি, এবং এই টপিকগুলোকে কিন্তু ধরে 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 পড়া যায়। এবং সেক্ষেত্রে কিছু জায়গাকে বাদ দেওয়া যেতে পারে, বা কিছু বড় টপিকগুলোকে পড়া যেতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা পুরনো সিলেবাসটাই আপাতত করব, তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই বা রাস্তা নেই, আমরা মন প্রাণ দিয়ে সেই সিলেবাসটাকে ফলো করে করব। আচ্ছা, এবার সিলেবাস বদল হলেও আমরা যে 20-30% একটা চেঞ্জের সম্ভাবনা দেখছি সেটা আমরা শিফট করে নিতে পারবো আবার কমন টপিকগুলো। আর এক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজির ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে যেগুলো বলছি যে গ্রামারটাকে ফলো করা, সব সাবজেক্টের মধ্যে এরকম আছে যে জায়গাগুলোকে আমরা কভার করলে আমাদের একটা তৃপ্তি পাওয়া যাবে যে না, গ্রামারটা আমার কভার আছে, এখন আমি সাবজেক্টটাকে আমি রেডি করে নিতে পারবো। সাবজেক্টের যে প্রশ্নগুলো আসে বা আমাদের যে টেক্সটের প্রশ্নগুলো আসে সেই টেক্সটের প্রশ্নগুলো ইজিলি রেডি করে নিতে পারবো। তো এই জায়গাগুলোকে আমরা কমন টপিকগুলো ধরছি, এবং এই টপিকগুলোকে কিন্তু তোমরা রেডি করে নিতে পারো। আচ্ছা,
এবার ধর আরেকটা জিনিস হচ্ছে সময় কম পাওয়া যাবে, এটা কিন্তু ধরে নিতেই হবে। কারণ যে স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে বা যেরকম মনে হচ্ছে যে যদি এসএলএসটি টুটাকে তাড়াতাড়ি একটু নেওয়া হয়, এবং যে এখন অবধি সেই জায়গাটাকে ক্লিয়ারলি বলা যাচ্ছে না যে এসএলএসটি টু তাড়াতাড়ি হবে, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, তোমরা অলরেডি জানো, এবং সেটা খুব শীঘ্রই হয়তো কাটিয়ে উঠবে। আমরা যতটা আরও তাড়াতাড়ি ভাবছিলাম সেটা অতটা তাড়াতাড়ি হয়নি। আচ্ছা, এবার এই যে এসএলএসটি টুটা হয়ে গেলেই কিন্তু এসএলএসটি থ্রির একটা আমরা প্রস্তুতি দেখতে পারবো। সুতরাং সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ধরে নিতেই হচ্ছে যে সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। অর্থাৎ আমরা যারা নতুন করে প্রিপারেশন নিতে যাচ্ছি তাদের ক্ষেত্রে, যাদের পুরনো পড়া আছে তারা একটু দেরি করেও আরম্ভ করতে পারো। এবার যাদের একটু কম পড়া আছে, যারা কোনো কারণে সেই কনফিডেন্সটা যাদের মধ্যে গ্রো হয়নি যে না আমি যে কোনো প্রশ্ন আসলে পারবো, তারা কিন্তু ধরে নেবে যে না একটু কম সময় পাওয়া যাবে। অর্থাৎ যদি এটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায় এই প্রসেসিংটা, ডিসেম্বরের মধ্যে প্রসেসিং শেষ হওয়া বলতে কিন্তু আমি জয়েনিং এর কথা বলছি, তাহলে ইন্টারভিউ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর একটা নোটিফিকেশন দিয়ে সেটার পরীক্ষাটাও কিন্তু দেওয়া যেতেই পারে। অর্থাৎ আমরা যদি মনে করি যে কামিং ইয়ারের মধ্যে, অর্থাৎ 2026 তো 2027-এর প্রথম দিকে বা সেটা 1-2 মাস পরে হোক, বিভিন্ন পরিস্থিতি নির্ভর করছে, কিন্তু আরেকটা জিনিস বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে কিন্তু এই পরীক্ষাটা হতে পারে। আচ্ছা, এবার দেখা গেল সেটা ডিসেম্বরের মানে এটা থেকে গেল জানুয়ারির 1 মাস 2 মাস বা জানুয়ারি বা তার 2 মাস পরে, এরকম একটা সময় যদি পরীক্ষাটা হয় বলে আপাতত ধরে নিচ্ছি, সবগুলোই অনুমান। তো এরকম পরিস্থিতিতে আমরা কতটা প্রিপেয়ার্ড থাকতে পারবো সেই জায়গাটাকে কিন্তু আমাদের আগে থেকেই প্ল্যানিং করে নিতে হবে। যদি মনে হয় যে না আমার যদি সার্কুলার দেওয়ার পরেই আমি রেডি করে নিতে পারবো, তাহলে এখন সেই পুরনো সিলেবাসটা না পড়লেও চলবে, কিন্তু পুরনো সিলেবাস তবুও পড়া দরকার এই কারণে যে নিজেকে সেই চর্চার মধ্যে রাখা কিন্তু খুব জরুরি। অর্থাৎ যদি চর্চার মধ্যে না রাখি তাহলে কিন্তু হুট করে একটা জিনিসের সঙ্গে বা একটা ওই টপিকটার সঙ্গে বা সাবজেক্টটার সঙ্গে অ্যাডাপ্ট করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাই চর্চাটা রাখা যেমন জরুরি, তেমনি যারা নতুন আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কমটা পাওয়া গেলে তারা হুট করে সিলেবাসটাকে মেক আপ করতে পারবে না। যেমন এই আমরা 25-এর ইয়েতে দেখেছি, 25-এর এসএলএসটিতে দেখেছি অনেকেই একদম এমন একটা সময় পড়াশোনা আরম্ভ করছো যে গোটাটা কভার করে উঠতে পারোনি। কভার করে উঠতে না পারার জন্য যে সমস্যাটা অ্যারাইজ করে গেছে যে কিছু কিছু প্রশ্নে কিন্তু তাদের পরীক্ষার হলে গিয়ে কনফিউশন হয়ে গেছে। সেই কনফিউশনটা যাতে না করে হয়, কনফিউশনটা যাতে ওভারকাম করা যায়, সেই কনফিডেন্সটা যাতে নিয়ে আসা যায়, সেই কনফিডেন্সটা নিয়ে আসতে গেলে কিন্তু পড়াশোনাটা এখন থেকে চালিয়ে যেতে হবে। যেভাবে চালিয়ে যাচ্ছিলে মাঝখানে একটা ব্রেক পড়ে গেছে, এটা সবাই আমরা মানি, কিন্তু এখন নতুনদের ক্ষেত্রে পড়াশোনাটাকে স্টার্ট করা এবং পুরনোদের ক্ষেত্রে সেটাকে চালিয়ে যাওয়া বা ধরে রাখা, এই ধরে রাখতে গিয়ে কিন্তু আমাদের এই কাজগুলোকে এখন এসএলএসটি 3-র এইভাবে এই স্ট্র্যাটেজিতে এগিয়ে রাখতে হবে। তাহলে সবথেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে নিজেকে এগিয়ে রাখা। দেখো এই কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটাকে কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারি। আমরা যখন পরীক্ষাগুলো নেই, পরীক্ষাগুলো হয়, এমসিকিউগুলো হয়, তখন আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের নিজেকে এগিয়ে রাখতে পারছি না। জায়গাটাকে এগিয়ে রাখতে না পারার পিছনে কারণটা স্টার্টিংটা দেরি হয়ে যাচ্ছে, মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে সেই গ্যাপগুলো হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, সেটা হচ্ছে নিজের অন্য কোনো কাজ হতে পারে। এখন এই সময়টাতে বিশেষ করে তোমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন যে টিউশনগুলো থাকে, তোমরা সেগুলোর সঙ্গেও অনেকে জড়িত থাকো। তো এই যে এই জায়গাগুলোর জন্য কিন্তু অনেকটা কভার করা হয়ে ওঠে না। তাহলে এই কভারটা করতে গেলে একটু আগে থেকে সেই জায়গাটাকে ধরতে হবে। কোনটাকে ধরতে হবে? আমাদের সিলেবাসটাকে ধরতে হবে। এবার আমাদের হাতের কাছে যেহেতু অন্য কোনো সিলেবাস নেই, তাই পুরনো সিলেবাসটা, গ্রামারটা বা এই টাইপের যে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে আছে, তোমরা তোমাদের মতো করে সেইভাবে স্ট্র্যাটেজিটাকে তৈরি করে নেবে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে এগোতে হবে। আর আমরা সেই এসএলএসটি 3-র প্রত্যেকটা ইংরেজির ক্ষেত্রে আমরা ক্লাসগুলোকে আপলোড করব এবং ক্লাসগুলোকে আপলোড করার টপিকগুলোকে আপলোড করব। টপিকগুলো ভালো করে বুঝবে, বোঝার পরে প্রশ্ন থাকলে সেগুলোকে দেবে। আর আমরা যেভাবে সেই কোশ্চেন প্যাটার্নটা চালিয়ে যাই, অর্থাৎ মক টেস্টগুলো চালিয়ে যাই, খুব বেশি মক টেস্ট আমরা দিতে পারি না, এটা আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা তোমরা
অনেকেই স্বীকার করো যে কোশ্চেনগুলো কিন্তু একটু নতুন ধরনের থাকে, যার জন্য একটু খাটনি করে, কম কোশ্চেন হলেও একটু খাটনি করে সেই নতুন নতুন কোশ্চেনগুলো তোমরা পাও, তোমরা ফলো করো, এটা কিন্তু তোমরা বলো। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজে দেবে। সেটা আমরা এখনই স্টার্ট করব না, আগে টেক্সটগুলোকে ভালো করে কভার করে নিয়ে একটা সময় কিন্তু আমরা সেই কোশ্চেনটাকে স্টার্ট করব। এবং এমসিকিউ প্যাটার্নটা যেভাবে থাকবে, যদি এমসিকিউ প্যাটার্ন থাকে তাহলে এমসিকিউ প্যাটার্ন ফলো করব, যদি ব্রড কোশ্চেন টাইপ থাকে তাহলে ব্রড কোশ্চেন টাইপের প্রিপারেশন আমরা নেব। তো এইভাবে সেই প্যাটার্নটাকে ফলো করে এবং সিলেবাসটাকে ফলো করে কিন্তু আমরা স্টার্ট করব। কিন্তু এখন পুরনো সিলেবাস দেখেই আমরা সেই স্ট্র্যাটেজিটা আমাদের চলতে থাকবে, এবং আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরাও কিন্তু সেই পুরনো সিলেবাস ফলো করে ক্লাসগুলোকে আরম্ভ করব। তাহলে এভাবেই কিন্তু প্যাটার্ন না ঠিক হওয়া অবধি, সিলেবাস না ঠিক হওয়া অবধি আমাদের আপাতত স্ট্র্যাটেজি এটাই থাকবে, এবং এভাবে এগিয়ে যাওয়াটাই আপাত পরিস্থিতিতে এই জায়গাটাই কিন্তু ঠিক হবে। তো এভাবেই আমরা আমাদের প্রিপারেশনগুলো নিই, ক্লাসগুলো চলতে থাকুক, আর চেষ্টা করব যে আমাদের যে ডেইলি গ্রামার একটা করে দেওয়ার থাকে সেটাও কন্টিনিউ করার, এবং যেভাবে পারি, কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি, শুধু সেই টেকনিক্যাল সমস্যা কাটিয়ে উঠে সেই জায়গাটাকে আমরা আবার চেষ্টা করছি। তো আশা করি আবার সব গতবার 2025-এ যেভাবে আমরা সবাই মিলে একটা প্রিপারেশন নিতে পেরেছি, আমিও যতটা পারছি নিজেকে দেওয়ার চেষ্টা করেছি, এভাবে তোমরাও নিজেকে একটু গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.